আসসালামু আলাইকুম সবাইকে। আই হোপ ইউ আর ডুইং ওয়েল এভরিওয়ান। সো আমাদের অ্যাকচুয়ালি যে পড়ার মোটিভ সেটা হচ্ছে আজকে আমরা কি শেষ করব সেই জিনিসটা আমরা একটু জানি। আমরা মানে আজকে এবং কালকে মিলিয়ে দুইটা কার্ড শেষ করব। একটা হচ্ছে আমাদের জেনারেল ফিজিওলজি, ঠিক আছে, জেনারেল ফিজিওলজি, আর একটা হচ্ছে আমাদের সিভিএস কার্ডিওভাস্কুলার, যেটা ইম্পর্টেন্ট, রাইট? ওকে ফাইন, আই থিঙ্ক এই কালারটা পারফেক্ট হবে। একটু ডার্ক হয়ে গেছে বেশি, আচ্ছা ঠিক আছে। I think blue would be perfect, right? আর ব্লু আর এখানে আমাদের একটা রেড কালার আছে। সো এভরিথিং ইজ নাইস, আই হোপ ইটস ক্লিয়ার। আর হাইলাইটারের জন্য আমি ইউজ করতে পারি এটা। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। জেনারেল ফিজিওলজি, এটা আমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমাদের এটাতে মার্ক ক্যারি করছে, আমার মনে হয় তোমাদের ডিস্ট্রিবিউট করে, লাইক আমি তোমাদেরকে দেখাই একটু। আমার কাছে টার্মের পিডিএফ আছে। I guess this is the term question. So this is your first term question should be like this. Okay, group A এবং group B করে, ঠিক আছে। এখন এখানে টোটাল কত মার্ক তোমরা একটু দেখো, এন্ড এখানে টোটাল কত মার্ক। সো এখানে মার্কটা আমি একটু কাউন্ট করে ফেলি, 10। এখানে তোমার দিতে হবে কত, অ্যান্সার এনি 4 questions from 1 to 5। কোয়েশ্চেন নাম্বার 6 and 7 আর কম্পালসারি, ঠিক আছে। তাহলে 6 7 দিতে হবে। ওকে ফাইন, 6 7 দিলাম, ডান। 1 থেকে 4 মনে করো আমি এইভাবে কোশ্চেনগুলো দেখালাম। তাহলে দেখো 4 একে 5 5 5 5, তাহলে এখানে আমার 4 5 20, আর এখানে 5 10 15, তার মানে 50, তাহলে 35। বুঝলা? তাহলে দুই গ্রুপে 35 35 করে 70 মার্ক ক্যারি করছে। আই হোপ ইটস ক্লিয়ার। সো এখন আমরা পড়াশোনা শুরু করে দিই। আচ্ছা, ইন্ট্রোডাকশন টু ফিজিওলজি। ফিজিওলজি থেকে এখান থেকে একদমই ইম্পর্টেন্ট কিছু নাই, এসব ব্রাঞ্চ এগুলো কখনোই আসে না, টু বি অনেস্ট। হ্যাঁ, ভাইরাল ব্যাকটেরিয়া এগুলো আসে না। সো ফিজিওলজি ইজ দ্য ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স which explains the physical and the chemical mechanisms that are responsible to origin, development and progression of life. I hope বোঝা যাচ্ছে যে ফিজিওলজি জিনিসটা কি, যেটা আসলে ফিজিক্যাল এবং কেমিক্যাল মেকানিজমটা নিয়ে কাজ করবে, মেকানিজমটা নিয়ে কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, আমি তোমাদের পিডিএফটা একটু রিনেম করে দিই, অনেকে তাহলে দেখা যাবে প্রবলেম হচ্ছে, বিকজ এই চেঞ্জটা বোঝা যাবে না। সো এটা হচ্ছে আমাদের ফিজিওলজি আরিফ 1। সো আই থিঙ্ক ইটস ক্লিয়ার। ওকে, সো এই যে মেকানিজমগুলো, যেটা ফিজিক্যাল এবং কেমিক্যাল মেকানিজম, যেগুলো আসলে রেসপন্সিবল, এটাতে আমরা জানতে পারবো অরিজিন, ঠিক আছে। তারপর জানতে পারবো ডেভেলপমেন্ট, তারপর জানতে পারবো প্রোগ্রেশন, তাই না? এই জিনিসগুলো সিম্পল কিছু জিনিস, এখানে কিছুই লাগতেছে না আমাদের। দেখো পড়া কিন্তু ইজি, অটোমেটিক বাদ যাচ্ছে, লাগতেছে না কিছু। এখান থেকে কম্পোজিশনটা দেখো, কম্পোজিশন অফ বডি অ্যান্ড বডি ফ্লুইড, খেয়াল করবা। Body composition, average young male 18% of body weight and protein and related with 7% is mineral and 15% is fat and remaining 60% is water. তো এই জিনিসগুলো জানতে পারি, এখানে এটাই ইম্পর্টেন্ট যে 60% হচ্ছে ওয়াটার। আচ্ছা, তারপর আমাদের কি আছে বলো তো, আর কি আছে? আচ্ছা, এই জিনিসটা ইম্পর্টেন্ট যে বডি ফ্লুইড, টোটাল বডি ফ্লুইড আসলে কিভাবে তুমি, এটা যদি হয় আইসিএফ ইন্ট্রাসেলুলার ফ্লুইড, তাহলে বাহিরেরগুলো কী হবে, ইসিএফ এক্সট্রা সেলুলার ফ্লুইড, ঠিক আছে। সো ইন্ট্রাসেলুলার ফ্লুইড হচ্ছে 40%, আর তোমার কি বলতো এক্সট্রা সেলুলার হচ্ছে আবার 20% অফ দ্য বডি, বুঝছো? মানে আমাদের বডিতে একটা সেলের বাইরের জিনিসটা কি বলা হবে এক্সট্রা, আর ভেতরেরটাকে বলা হবে ইন্ট্রা, তাই না? দেখো দ্য টোটাল বডি ওয়াটার অফ 60% of the body weight or about 42 liters in a 70 kg adult man, মানে একটা 70 kg অ্যাডাল্ট ম্যানের মধ্যে মানে 42 kg হচ্ছে পানি, ওয়াটার, বুঝতেছো? 42 লিটার আর কেজি একই কথা। ইন কেস অফ ওমেন 50% অফ দ্য বডি ওয়েট, মানে ওয়াটার 50% নিচ্ছে, কারণ ওমেনদের ওয়েট এভাবেই কম। কম বলতে এটা একটা, এখানে একটা ম্যান আর এখানে একটা ওমেন, একই এইজ, সেম এইজ, ঠিক আছে।
হাইট সেম, এই জিনিসগুলো কনস্ট্যান্ট ধরে হিসাব করতে হয়। সেম এজ সেম হাইট অর্থাৎ কনস্ট্যান্ট ধরে তুমি সবসময় একটা মেইলের ওয়েট বেশি পাবা, একটা ফিমেলের ওয়েট কম পাবা, এবং অবশ্যই এটা একটা আইডিয়াল কন্ডিশন। আমি কোনো অবেসিটির কন্ডিশন, আমি কোনো চিকন পাতলা কন্ডিশন বলছি না, ঠিক আছে? বইয়ে যখন আমরা পড়ি সব কিছু আইডিয়ালি পড়ি। আচ্ছা, দ্য ইন্ট্রাসেলুলার কম্পোনেন্ট অফ বডি 40%, এটা তো বললাম যে 60%, তো এর মধ্যে 40% প্লাস 20%, এইভাবে হিসাবটা হয়েছে। ওকে, এখন তোমাদের ডেফিনেশন তো অবশ্যই লাগবে নাকি? দেখো এখানে একটু বলার ট্রাই করছি, টোটাল বডি ফ্লুইড হচ্ছে তোমার কত, 60%, দ্যাট ইজ 42 লিটার। একটা 70 কেজি অ্যাডাল্ট ম্যান ধরে নিছে, ব্যক্তির ওজন হচ্ছে 70 কেজি। এখন এক্সট্রা সেলুলার ফ্লুইড হচ্ছে 14 লিটার, এটা 28 লিটার। দেখো 14 আর 28 মিলে 42 লিটার আসতেছে, তো তুমি কিন্তু মুখস্থ করতে হবে এগুলা। 42 লিটার, বা কেউ হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন ভালো হলে শুধু 60% আর এটা 20% আর এটা 40% মুখস্থ করতে পারো। পরে যদি বলে কত লিটার ভাই আর একটু বলে দেন, তাহলে 0.6 ইন্টু 70 করবা। এই দেখো 6 7 42, তো 42 লিটার। দেন এটা কি করতে হবে বলো তো, 0.4 ইন্টু কত 70, 4 7 28, 0.2 ইন্টু 70, 7 গুণে 14, সো এই দেখো 14, বোঝা যাচ্ছে হিসাব? সো এখন দেখবা যে ইন্টারস্টিশিয়াল, এই যে এক্সট্রা সেলুলার ফ্লুইড ইসিএফ, এটা ইন্টারস্টিশিয়াল ফ্লুইড হতে পারে, প্লাজমা হতে পারে। এখন এই ইন্টারস্টিশিয়াল ফ্লুইডটা আবার ডিভাইড ইন্টু ইন্টারস্টিশিয়াল লিম্ফ ফ্লুইড, ফ্লুইড ইন দ্য ডেন্স কানেকটিভ টিস্যু, ট্রান্সসেলুলার ফ্লুইড। ট্রান্সসেলুলার ফ্লুইড আবার সিএসএফ, ইন্ট্রা অকুলার ফ্লুইড, ফ্লুইড ইন জিআইটি, রেসপিরেটরি ট্র্যাক্ট, ফ্লুইড ইন পটেনশিয়াল স্পেসেস, প্লুরাল, কী কী ক্যাভিটিগুলো আছে। সো এই জিনিসটা একটু কীরকম, টু বি অনেস্ট যদি বলতে চাই যে একটু প্যারাদায়ক, যে এক্সট্রা সেলুলার মানে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড তো শেষ, ঠিক আছে, এটা 28 লিটার থাকে ডান। বাট এইখানে দেখো তোমার ইন্টারস্টিশিয়াল ফ্লুইডটা কিন্তু, সরি, এক্সট্রা সেলুলার ফ্লুইডটা কিন্তু জ্বালাবে। এটা প্রথমত দুইটা পার্টে আছে, এটা প্রথমত দুইটা পার্টে আছে, হ্যাঁ, ইন্টারস্টিশিয়াল প্লাজমা। এখানেও তো আমার চলে আসলো 11 প্লাস 3 হচ্ছে 14 লিটার। এখন তুমি দেখবা ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড মানে হচ্ছে এই জিনিসটা, দুই সেলের মাঝখানে, সেল 1 এবং সেল 2 এর মাঝখানে যে ফ্লুইডটা, সো এটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল লিম্ফ ফ্লুইড, আর এটা হচ্ছে ফ্লুইড ইন ডেন্স কানেকটিভ টিস্যুর মধ্যে যে ফ্লুইড, আর এটা হচ্ছে ট্রান্সসেলুলার ফ্লুইড 1 থেকে 2 লিটার। ট্রান্সসেলুলার ফ্লুইড মানে পাস করতে পারে, ট্রান্সসেলুলার ফ্লুইড। ট্রান্সসেলুলার ফ্লুইড দেখো আবার এটা নিয়ে কথা আছে, সিএসএফ ব্রেনের যেটা, সেরেব্রোস্পাইনাল ফ্লুইড, ইন্ট্রাঅকিউলার ফ্লুইড, জিআইটি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, ফ্লুইড ইন পটেনশিয়াল স্পেস, কিছু ক্যাভিটিতে আছে। তার তো মনে হয় এটা হয়ে যাওয়ার কথা। এখানে আমাদের কিছু লাগতেছে না, লাগতেছে এটা যে পড়বা, দ্য ফ্লুইড দ্যাট অকুপাইজ আউটসাইড দ্য সেলস কালেকটিভলি কল্ড, এবং কত পার্সেন্ট থাকে, 20%, এটা তো বললাম। এবং ইসিএফ কন্টেন্স লার্জ অ্যামাউন্ট অফ সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, মানে সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, দেন এই জিনিসগুলো থাকে, এগুলো আর সোজা আসলে। Intercellular fluid, that fluid occupies inside the cell of the body, collectively known as, acha, okay, so it consists 40%. What are the main cation anion, এই জিনিসটা তো ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং তোমাদের এখানে অ্যামাউন্টও জিজ্ঞেস করে এবং প্যারা দেয় অ্যামাউন্ট নিয়ে, যে মেইন ক্যাটায়নস অফ ইসিএফ, সোডিয়াম প্লাস, এগুলো সবই লাগবে। সব বলতে আমি একটু দাগাই দিচ্ছি, সোডিয়াম লাগবে, সোডিয়ামের অ্যামাউন্ট লাগতেছে, ইসিএফ এর মেইন ক্যাটায়ন, মেইন অ্যানায়ন নাকি, পটাশিয়াম লাগবে, আর কিছু দরকার নেই। আর এখান থেকে এটা তো আইসিএফ, এটা তো তোমার ছিল ইসিএফ, সো আইসিএফ এ তোমার অবশ্যই পটাশিয়াম লাগতেছে। আমাকে এটা ভাইভাতে জিজ্ঞেস করছিল, অবভিয়াসলি আমি পারি নাই, আমি 3.5 বলে ফেলছিলাম, যেটা মারাত্মক ভুল।
ইসিএফ আইসিএফ ভুল করা যাবে না, এখানে সোডিয়াম প্লাস। এই জিনিসগুলো তোমরা মেবি পড়ে আসছো এক্সক্রিশন চ্যাপ্টার এইচএসসিতে, সো এটা একটু দেখবা। আর ক্লোরিনটা দেখতে পারো একান্তই দরকার হলে, এটা এত ইম্পর্টেন্ট কিছুই না। তাহলে খেয়াল করো এখানে আমাদের একটা স্পেস আছে, এই যে সোডিয়াম আর এই যে পটাশিয়াম। সোডিয়াম ইসিএফে কত বলো তো? ইসিএফে হচ্ছে বেশি, মানে এটা একটা সেল, এই বাহিরে সোডিয়াম অনেক বেশি, তাহলে সেটা হচ্ছে 135 থেকে 135 টু 145। আর পটাশিয়াম যে জিনিসটা আছে না, পটাশিয়াম হচ্ছে একদম কম, 3.5 থেকে 5। ঠিক আছে, এই জিনিসগুলো মুখস্থ করতে হবে, এটা হচ্ছে ভাইবার জন্য ইম্পর্টেন্ট। আমাকে ভাইভাতে এটা আস্ক করছে এবং স্যারদের দেখা যায় এটা একটা ফেভারিট চার্ট। এবং এর আগে আমি মনে হয় বলি নাই, যা আমি পড়াইছি তা কিন্তু সবই ভাইভা অ্যাজ ওয়েল রিটেনের জন্য ইম্পর্টেন্ট। যারা তোমরা নিউ ফার্স্ট ইয়ার আছো, ইট উইল বি হেল্প ফর ইউ যে আমি যেভাবে পড়াচ্ছি, বিকজ এখানে আমি যা বলছি সেটা ভাইভা কভার হচ্ছে। এবং মেইনলি আমার কোশ্চেনটা বানানো কার্ড বেসিসে, টার্ম বেসিসে, আর কি বলতো আইটেম বেসিসে। তো দেখো একই সাথে 3 এক্সাম কভার হচ্ছে, তাই না? যারা শুধু আইটেম ফোকাস থাকবা তারা কিন্তু ভুল করবা ফার্স্ট ইয়ার। অবভিয়াসলি কার্ড টার্ম ফোকাস হতে হবে। যারা শুধু কার্ড না রিটেন পাস করলে হবে না, টার্ম ফোকাস হতে হবে। এর দেশে সেই 3টা কম্পাইল করে তো প্রফ দিতে হবে, সেটা পরের কথা। ঠিক আছে, ওকে, লেটস গো অন। সেটা হচ্ছে বলতেছিলাম যে সোডিয়াম যেটা, সেটা আইসিএফে কম থাকে, ইসিএফে বেশি থাকে, দেখো মাত্র 3.5। আর এখানে যে চুলটা হিসাবটা আমি দেখতে পাবো, পটাশিয়ামে চলে যাও, পটাশিয়ামে দেখতে পারবা যে সোডিয়াম এত কম থাকে, 10 থেকে মাত্র 14তে নেমে আসছে, অর্থাৎ এই ভেতরের কথা বলা হচ্ছে। আর বাইরে দেখবা কত বেশি, বাইরে হচ্ছে সোডিয়াম কত, সরি পটাশিয়াম বলছিলাম, পটাশিয়াম 135 থেকে 142। সো দে জাস্ট এক্সচেঞ্জ দেয়ার পজিশন, এটা ওর সাথে আর এটা ওর সাথে। আই হোপ এটা এখন পারা যাবে। আর ক্লোরিনটা একটু নিজ দায়িত্বে দেখে নিবা, দিস ইজ নাথিং বাট 35 থেকে 95 টু 95 আমার রোল, সো ইটস অ্যাবসলিউটলি, আচ্ছা বাদ দাও, সো 95 থেকে 106। আর এটা মনে রাখবা 3 থেকে 5, 3 থেকে 5, ঠিক আছে? দেখো আবারও অ্যামাউন্টগুলো আছে ইম্পর্টেন্ট, দেখি বারবার আসে। আইসিএফে বলো পটাশিয়াম আমরা মাত্র পড়ছি, আইসিএফে পটাশিয়াম বেশি থাকে 135 থেকে 142, সোডিয়াম কম থাকে মানে 10 থেকে 14। ক্লোরিনটা একটু দেখতে পারো 3 থেকে 5, একদমই কম নাকি? আর এখানে দেখো এখানে ছিল আমাদের ইসিএফ, সোডিয়াম প্লাস ইসিএফ হচ্ছে 135 থেকে 145, পটাশিয়াম কম 3.5 থেকে 5, আর ক্লোরিন দেখো 95 থেকে 106। ইসিএফটা আগে পড়বা সবসময়, ভিতর মানে বাহির থেকে ভিতরে ঢুকবা। এখানে একটা ডিফারেন্স আছে যেটা ডিউর কোশ্চেন না, দেখো আমরা তো অবভিয়াসলি ডিউ ফোকাসড, নিউ ফার্স্ট ইয়াররাও হয়তো এগুলো জানো না, বাট এই জিনিসগুলো জেনে আসবে। আজকের ক্লাসে এগুলো বলতে গেলে শেষ হয়ে যাবে, ফিজিওলজি আর পড়ার দরকার নেই, ঠিক আছে? এগুলো আগে একটা ভিডিও দেখে আসবা, দরকার হলে আমি আপলোড করে দিব যে বেসিক্স বিফোর ইউ স্টেপ ইন টু ফার্স্ট ইয়ার এমবিবিএস। আর হচ্ছে এমনিতে ডিউর কোশ্চেনগুলো পড়তে হবে, এটা ডিউর না, দরকার নাই। ডিউর কোশ্চেন কারা পড়বা? যারা ডিউর আন্ডারে এক্সাম দাও, তো তোমরা যারা ডিএমসি, এসএসএমসি, এসএইচএসএমসি, মুগদা, এরা যারা আছো আর কি। আচ্ছা যাই হোক, সো প্রেজেন্ট আউটসাইড দ্য সেল কী কী প্রেজেন্ট থাকে দেখো, মেইনলি এখানে যারা থাকে, এখানেও সোডিয়াম থাকে, বাট এই অ্যামাউন্টটা তো বেশি, তাই ও প্রায়োরিটি পাবে বারবার। তেমনি সোডিয়ামের অ্যামাউন্ট বেশি, তাই ও প্রায়োরিটি পাচ্ছে। এখানে ক্লোরিনের অ্যামাউন্ট বেশি, তাই ও প্রায়োরিটি পাবে। ওর তো ক্লোরিনের অ্যামাউন্টই নাই বলতে গেলে। এটা ছিল 95 থেকে 106, এটা কত ছিল মনে করো 3.5, এটা প্রায়োরিটি পায় না আসলে। এটার মেইন অ্যামাউন্ট টোটাল অ্যামাউন্ট 14 লিটার, এটা 28 লিটার, এগুলো জানো না? এটা হচ্ছে 14 লিটার, এটা 20%, আর ভেতরে এটা হচ্ছে 60%, হ্যাঁ সরি 40%। আচ্ছা এখানে বলতেছে ও হচ্ছে আয়ন প্রোভাইড করে, আর ওনাকে ফ্লুইড প্রোভাইড করছে। পিএইচটা একটু দেখতে পারো, এটা একটু অ্যালকালাইন আর এটা নিউট্রাল, সো 7.4 আর 7, সো এই তো সিম্পল। আমরা মেইন পড়ায় ঢুকে গেলাম, হোয়াট ইজ হোমিওস্টেসিস নাকি? হোমিওস্টেসিস অ্যান্ড ইটস ইন্টারনাল এনভায়রনমেন্ট। সো হোয়াট ইজ হোমিওস্টেসিস? Homeostasis is the maintenance of nearly constant condition in the internal environment is called homeostasis. So homeostasis হচ্ছে maintenance of nearly constant condition. তো এই ডেফিনেশনটা তোমার বুঝছো লাগবেই, যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ভাইভা লেখা আছে, যেমন ভাইভা তেমন রিটেন, মানে এই ছোট্ট একটা কোশ্চেন, 1 মার্কের কোশ্চেন,
হ্যাঁ, কিন্তু এটা এত ইম্পর্টেন্ট। মেনটেন্যান্স অফ নিয়ারলি, এখানে নিয়ারলি কথাটা বলতে হবে, নাহলে ডাবল জিরো। তো মেনটেন্যান্স অফ নিয়ারলি কনস্ট্যান্ট মানে বডির মধ্যে বা বডির ইন্টারনাল এনভায়রনমেন্টে তুমি একদম কনস্ট্যান্ট কন্ডিশন মেনটেন করার ট্রাই করো, বাট পুরা তো কনস্ট্যান্ট মেনটেন করা যায় না, সো নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন। সো মেনটেন্যান্স অফ নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশনস ইন দ্য ইন্টারনাল এনভায়রনমেন্ট। ঠিক আছে, ফার্স্ট এমসিকিউর জন্য আসতে পারে, কেন না এমসিকিউর জন্য পড়বা, তোমাদের কার্ডে এমসিকিউ নেই, টার্মে এমসিকিউ আছে। সো মেনটেন্যান্স অফ নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশনস ইন দ্য ইন্টারনাল এনভায়রনমেন্ট। আচ্ছা, তোমাদের এক্সাম্পল চাই, এবং না চাইলেও দিতে হবে। এই যে এক্সাম্পল না চাইলেও 1 মার্ক হোক 2 মার্ক হোক, 2 মার্ক হলে তো চোখ বন্ধ করে বুঝবা চাইছে, 1 মার্ক হলেও দিতে হবে। কি সেটা? দ্য লাং প্রোভাইড অক্সিজেন টু দ্য ইসিএফ। এটা সাপোজ লাং আছি, লাং হচ্ছে অক্সিজেন সাপ্লাই দিচ্ছে, ঠিক আছে, ইসিএফ টু রিপ্লেস দ্য অক্সিজেন। তো এই অক্সিজেনটা আবার সেলে ইউজ হচ্ছে, এটা একটা ইন্টারনাল এনভায়রনমেন্টের এক্সাম্পল, মেনটেন্যান্স নিয়ারলি কনস্ট্যান্ট। কিডনি মেনটেন্স কনস্ট্যান্ট, দেখো কনস্ট্যান্ট কথাটা বাড়িতে বোঝা উচিত। সো দেখো যে স্পেশাল এক্সাম্পলগুলো কি, লাংস প্রোভাইড অক্সিজেন টু দ্য ইসিএফ অ্যান্ড রিপ্লেনিশ অক্সিজেন। তাহলে তোমার জাস্ট বলবা লাং ইউজ অক্সিজেন, সিম্পল। আমরা জিনিসপত্র একটু ইউজ না, প্রোভাইড, লাং তো অক্সিজেন প্রোভাইড করে, তাই না? জাস্ট আমি মনে করি এইটুকু বললেই এনাফ। ওকে, নাইস। দেন কিডনি মেনটেন্স, মানে এই যে দুইটা কিডনি আছে আমাদের, এরা কিন্তু শুধু যে পিউরিফাই করে তা না, তারা আয়নিক কনসেন্ট্রেশনও মেনটেন করে। তোমাদের এই জিনিসগুলো ক্লাসের মাধ্যমে শিখে ফেলা উচিত, কারণ পরে আবার পড়া হয় না। জিআইটি প্রোভাইডস নিউট্রিয়েন্টস, অবভিয়াসলি গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল, এটা তো প্রোভাইড নিউট্রিয়েন্টই করে, তাহলে পুরো বডিতে নিউট্রিয়েন্ট দিচ্ছে, তো এটা একটা মেনটেনেন্স কিন্তু হচ্ছে এখানে কনস্ট্যান্ট কন্ডিশনের। বডি বাফার চোখ বন্ধ করে ইম্পর্টেন্ট, বাফার মানে অ্যাসিড বেস ব্যালেন্স, এই যে অ্যাসিড বেস ব্যালেন্স, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমার মনে হয় আমি যেভাবে পড়ালাম সেটা পারা যাবে। সরি, আমার এটা চলে গেছে। তো তোমরা একবার একটু দেখে নাও যে বিষয়টা বোঝা যাবে কিনা, তাহলে আমি মুভ অন করবো, ঠিক আছে। I hope it's absolutely clear for you people. তাহলে এই এক্সাম্পলগুলো কিন্তু লাগতেছে তোমার। তাহলে আমরা একটু বলি, আমরা লাং দিয়ে মনে রাখছি, আমরা কিডনি দিয়ে মনে রাখতেছি, আমরা জিআইটি, আর মানে একদম ইন টোটাল হচ্ছে বাফার, তাই না? এখন কি হচ্ছে ব্যাপারটা, বাফার বললে অ্যাসিড বেস ব্যালেন্স, লাং বললে ইট প্রোভাইড অক্সিজেন, কিডনি বললে ইট মেনটেন্স দ্য আয়নিক কনসেন্ট্রেশন, আর জিআইটি বললে নিউট্রিয়েন্ট প্রোভাইড করে, ঠিক আছে। আমি না দেখেই বলছি, আমার মুখস্থ হয়ে গেছে, ইনশাল্লাহ তোমাদেরও মুখস্থ হয়ে যাবে। সো দ্যাটস অল, এখান থেকে আমার কিছু পড়ার নাই। এখানে সেম জিনিস আবার বললো যে কীভাবে হোমিওস্ট্যাসিস মেনটেন করে, সেখানে তোমার এই পয়েন্টগুলো বলতে হবে যে হ্যাঁ রেসপিরেটরি সিস্টেমে তো মেনটেন করছে, সেটা হচ্ছে লাং। আবার একই কথা যে কনসেন্ট্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড রেগুলেট করে, এটাও বলবা লাং হচ্ছে অক্সিজেন প্রোভাইড করে ইসিএফে। আর হচ্ছে লিভার প্যানক্রিয়াস, সেটাও হচ্ছে জিআইটি সেক্টরে চলে যায়, ওখানে নিউট্রিয়েন্ট প্রোভাইড করে। আবার এখানে বলা হচ্ছে লিভার যেহেতু কনসেন্ট্রেশন অফ গ্লুকোজ মেনটেন করছে, আর কিডনি যেমন আয়নিক কনসেন্ট্রেশনটা হচ্ছে মেনটেন করে, সেটা এখানে আয়নগুলোর নাম উল্লেখ করে দেওয়া আছে। নার্ভাস সিস্টেম সেটা হচ্ছে রেগুলেটস, মানে সিক্রেটরি মানে অ্যাক্টিভিটিসগুলোকে রেগুলেট করে, সোজা কথা। কী অ্যাক্টিভিটিস? মাসকুলার আর সিক্রেট, ঠিক আছে, সিক্রেটরি অ্যাক্টিভিটিস। এখন এগুলো আসলে ইম্পর্টেন্ট না, তাই পড়াইলাম না, কারণ ডিউতে আসে নাই। আচ্ছা, এখন যেটা দুনিয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক কন্ট্রোল, অনেক ইম্পর্টেন্ট। তোমাদের নেগেটিভ ফিডব্যাক মেকানিজম কিন্তু আসবে, তারপর রেগুলেট কীভাবে করে, বেনিফিশিয়াল টু দ্য বডি, এগুলো প্রতিটা জিনিসই ইম্পর্টেন্ট। So negative feedback mechanism, this is something when if the some factors become excessive or deficient, a control system which consists of series of changes that return to the factor towards a certain mean value, thus containing homeostasis. Definitionটা খুবই সুন্দর, যদি বুঝো ডেফিনেশনটা খুবই খুবই ইন্টারেস্টিং, যে some factors
বিকাম এক্সেসিভ, যদি কোনো ফ্যাক্টর লাইক আমার কাছে এখন ফ্যাক্টর এক্স আছে সাপোজ, এখন এক্স না অনেক হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে, আচ্ছা এক্স না, এটা ভালো দেখায় না, আচ্ছা আমি এ, সো এ ফ্যাক্টর না অনেক বেশি বেশি হয়ে গেছে, হ্যাঁ। এখন এ ফ্যাক্টরটা যখন অথবা এ ফ্যাক্টর অনেক কমে গেছে, তখন একটা কন্ট্রোল সিস্টেম কি করবে, আমার বডির ভিতরের কন্ট্রোল সিস্টেম হচ্ছে এইটাকে সে কমানোর চেষ্টা করবে, না বেশি বেড়ে যাওয়া তো ভালো না, আর বেশি কমে যাওয়া ভালো না, তখন সে এইটাকে বাড়ানোর চেষ্টা করবে। এখন কমায় কমায় অনেক কমায় ফেলবে নাকি বাড়ায় বাড়ায় অনেক বাড়ায় ফেলবে, ইটস সামথিং, এটা রিটার্ন করবে টু দ্য সার্টেন মিন ভ্যালু, লাইক এ 50 ছিল বাট এটা এখানে 100 হয়ে গেছে, সো এটাকে কমায় কমায় একদম অ্যাপ্রক্সিমেট একটা মিন ভ্যালু 50-তে আনার চেষ্টা করবে। এখানে অনেক কমে গেছে 30 হয়ে গেছে, সো এটাকে বাড়ায় বাড়ায় অ্যাপ্রক্সিমেট 50-তে আনার চেষ্টা করবে। আই হোপ ইটস ক্লিয়ার। ডেফিনেশনটা খুব সুন্দর, ইফ দ্য সাম ফ্যাক্টরস বিকাম এক্সেসিভ অর ডেফিশিয়েন্ট, একটা কন্ট্রোল সিস্টেম আছে যেটা হচ্ছে রিটার্ন করবে, ট্রাই টু বাই consisting some series of changes in a সেটা that will try to return the factor that was the certain mean value, কথাটা খুব ইম্পর্টেন্ট, এখানে আমাদের 50 ছিল certain mean value, ঠিক আছে, thus maintaining homeostasis, আর homeostasis এইভাবে মেনটেন হয়, রাইট, একটা সার্টেন স্পেসিফিক কন্ডিশন মেনটেন করে, কি বলে সেই কন্ডিশনটা, নিয়ারলি কনস্ট্যান্ট নাকি। এক্সাম্পল আমাদের কোয়েশ্চেনের জন্য এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, কী কী এক্সাম্পল হচ্ছে, এবং এখানে তোমাদের মেকানিজম শিখতে হয়, যে এই মেকানিজমগুলো, সো তুমি পারবা, খুবই ইজি। ব্লাড প্রেশার, যেটা আমাদের যখন হাই বিপি হয়ে যায় তখন সিরিজ অফ রিয়াকশন করে কিন্তু প্রমোট করা হয় লো প্রেশারে, আর হচ্ছে একটা কথা, আর রেগুলেশন অফ কার্বন ডাইঅক্সাইড, সেটাই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যদি বেড়ে যায় তো পালমোনারি ভেন্টিলেশনটা ওপেন হয়, পালমোনারি ভেন্টিলেশন মানে কার্বন ডাইঅক্সাইড বের করে দেয়, ভেন্টিলেশন মানে কি, ভেন্টিলেটর দিয়ে কার্বন ডাইঅক্সাইড যেভাবে বের হয়ে যাবে সেটাই বোঝানো হচ্ছে, সো কার্বন ডাইঅক্সাইড কমে গেল, আর এখানে পি কার্বন ডাইঅক্সাইড বলতে কার্বন ডাইঅক্সাইডের প্রেশারটা বোঝানো হচ্ছে, ওকে, এটা দিলে কনসেন্ট্রেশন বোঝানো হতো, যদিও এখানে বলছে কনসেন্ট্রেশন বাট পি দেখানো হচ্ছে বিকজ প্রেশার আর কনসেন্ট্রেশন আর সিমিলার। আচ্ছা, ইন বোথ রেজিস্ট্যান্স দ্য এফেক্টস অফ দ্য নেগেটিভ টু ইনিশিয়েটিং স্টিমুলাস, আচ্ছা রেগুলেশন অফ অ্যাসিড বেস ব্যালেন্স, এখান থেকে আমাদের সব ব্যালেন্স শুরু হবে বিকজ হোমিওস্টেসিস হচ্ছে ব্যালেন্স, আর নেগেটিভ ফিডব্যাক মেকানিজম মানেও কিন্তু ব্যালেন্স বোঝায়, সো এখানে অ্যাসিড বেস ব্যালেন্স, আরও আছে ওয়াটার ইলেকট্রোলাইট ব্যালেন্স, টেম্পারেচার রেগুলেশন, রেগুলেশন অফ হরমোনাল ব্যালেন্স, সো রেগুলেশন নিয়ে হচ্ছে 3টা পয়েন্ট, আর ব্যালেন্স নিয়ে 2টা, ব্যালেন্স বললে অ্যাসিড বেস ব্যালেন্স, আর হচ্ছে ওয়াটার ইলেকট্রোলাইট ব্যালেন্স, আর রেগুলেশন বলে 3টা, টেম্পারেচার রেগুলেশন, হরমোনাল ব্যালেন্স রেগুলেশন, আর প্লাজমা ক্যালসিয়াম আয়ন, মানে প্লাজমার মধ্যে তোমার ক্যালসিয়াম আয়নটা কতটুকু অ্যামাউন্ট সেটা কিন্তু ম্যাটার করে, সো এটার রেগুলেশনটা লাগবে, ঠিক আছে। তো এই কিছু কয়েকটা আমার 7টা পয়েন্ট কিন্তু লাগবে, এর মধ্যে 1 আর 2 একটু ডিটেল পড়লে বেটার আই গেস। সো নেগেটিভ ফিডব্যাক মেকানিজমে আমি আর সময় দিচ্ছি না, তোমরা চাইলে একবার রিক্যাপ করে নিতে পারো, লাইক করবা, আর এখানে পজিটিভ ফিডব্যাক মেকানিজম কিন্তু আসার মতো ইম্পর্টেন্ট বিকজ এখানে মেকানিজমটা ডিরেক্ট আছে। আচ্ছা, এখন আমি একটু পজ নিই বা টাইম নিয়ে বলি, নেগেটিভ ফিডব্যাক মেকানিজমটা কিন্তু ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল বিকজ নেগেটিভ ফিডব্যাক মেকানিজমটার এক্সাম্পলগুলো পড়ে ফেলতে হবে, কি সেটা বিফোর দ্যাট তোমরা ইয়াটা পড়তে পারো, ডেফিনেশনটা আমি এখানে তোমাদের সামনেই দেখাই, আমি না দেখেই বলবো, তোমরা জাস্ট এটা একটু দেখো যে আমি পারতেছি কিনা, লাইক এভাবেই ডেমো দিবা তোমরা ফ্রেন্ডদের কাছে, ওকে। So negative feedback mechanism is something that when if any factor becomes excessive or deficient, then the control system by some consisting of series of changes, it returns that factor into a certain mean value which maintains homeostasis, is called negative feedback mechanism, okay done. Now example, obviously carbon dioxide concentration, blood pressure, দেন হচ্ছে ব্যালেন্স, দুটো ছিল অ্যাসিড বেস ব্যালেন্স আর হচ্ছে ইলেকট্রোলাইট অ্যান্ড ওয়াটার ব্যালেন্স, দেন হচ্ছে আমাদের ইয়া ছিল রেগুলেশন ছিল 3টা, হরমোনাল ব্যালেন্স রেগুলেশন, আর হচ্ছে টেম্পারেচার রেগুলেশন অ্যান্ড ক্যালসিয়াম রেগুলেশন, অর্থাৎ প্লাজমাতে ক্যালসিয়াম, ঠিক আছে, এভাবে একটু তোমরা ডেমো দিয়ে দিবা, ইটস অ্যাবসলিউটলি সিম্পল। দেন পজিটিভ ফিডব্যাক মেকানিজম, একদম ছোট্ট একটা ডেফিনেশন, ইফ দ্য ইনিশিয়েটিং স্টিমুলাস কজেস মোর দ্য সেম, আচ্ছা একদম সোজা, মানে ইনিশিয়েটিং স্টিমুলাস মানে ফ্যাক্টরটা বোঝানো হচ্ছে, এই জিনিসটা যদি মোর দ্য সেম জিনিসটাই বারবার হবে, হ্যাঁ তোমার এই ফ্যাক্টরটা বেড়ে গেছে 50 থেকে 100 হয়েছে, পরবর্তীতে পজিটিভটা কী করে 150 করে দেয়, এটা কখনোই ভালো না, কোনো কিছু এক্সেস বেড়ে যাওয়া ভালো না, পজিটিভ এখানে খালি পজিটিভ 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 বাড়তেই থাকবে। সো ইফ দ্য ইনিশিয়েটিং স্টিমুলাস কজেস মোর অফ দ্য সেম, মানে সেম যে জিনিসটা হচ্ছে ওইটাই বারবার হচ্ছে, বেশি বেশি হচ্ছে, এক্সাম্পলস লাগবে ব্লাড ক্লটিং দেখো না, তোমার ব্লিডিং হতে থাকলে কিন্তু ক্লটিংটা হতেই থাকে,
পার্চুরেশন মেকানিজম আমরা এটা দেখবো, চাইল্ড বার্থ, এলএইচ সার্চ, ক্রিয়েশন অফ নার্ভ সিগন্যাল। এই এক্সাম্পলগুলো মনে রাখবা, ঠিক আছে? জাস্ট দুটো মেকানিজম লাগবে, বাট এক্সাম্পলগুলো তোমরা দেখবা। আর ইনসুলিন সিক্রেশন হলে কি, তুমি বেশি বেশি গ্লুকোজ খেয়ে ফেলছো, তখন ইনসুলিন কিন্তু সিক্রেট হতেই থাকে, তোমার গ্লুকোজ আলটিমেটলি অনেক কমায় দেয়। আচ্ছা, a positive feedback mechanism sometimes causes vicious cycle and death. Okay, সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কেন এটাকে ভিসিয়াস সাইকেল বলা হয়, এই জন্য এটা ইম্পর্টেন্ট। পজিটিভ ফিডব্যাক মেকানিজম, সো এটা কিন্তু কোশ্চেন আসবে 2 মার্ক বা 3 মার্কে যদি দিয়ে দেয় যে পজিটিভ ফিডব্যাক মেকানিজম সামটাইমস। সো দেখো এখন আমরা দেখবো যে ওয়াই ইট ইজ কল্ড ভিসিয়াস সাইকেল, মানে পজিটিভ যে ফিডব্যাক সেটা কেন ভিসিয়াস সাইকেল বলা হচ্ছে। সো রিজন একটাই, সিম্পলি ফার্স্ট অফ অল তোমার এখানে এক্সাম্পলটা দিয়েছে ব্লাড নিয়ে, যে ইফ আ পার্সন সাডেনলি 2 লিটার অফ ব্লাড যদি ব্লিডিং হয়ে যায়, অবশ্যই বডি থেকে ব্লাড লস ভালো না। তো অনেক ব্লাড কমে গেলে হার্ট আর ব্লাডই নেই, তো হার্ট কাকে পাম্প করবে? সো কার্ডিয়াক পাম্প কমে যাবে। ব্লাডই নেই, সো ব্লাড প্রেশারও কমে যাবে, আর ব্লাড প্রেশার কমে গেলে ব্লাড ফ্লো টু দ্য হার্ট মাসেল। দেখো হার্ট পাম্প করছে না, পাম্প না করলে ব্লাড যাবে না, আর ব্লাড না গেলে ফেরতও আসবে না ব্লাড, সো ব্লাড ফ্লোটা হার্টে কমে যাবে, অ্যান্ড হার্ট বিকামস উইক। অবভিয়াসলি ব্লাড নাই, উইক তো হবেই, ফার্দার কার্ডিয়াক পাম্প কমবে, এরকম চলতে থাকবে। কারণ যেখানে ব্লাড নাই, এই যে হার্ট আরও দুর্বল হতে থাকবে, ফার্দার ব্লাড প্রেশার কমবে, ফার্দার ব্লাড ফ্লো কমবে, হার্ট বিকামস মোর উইক, সাইকেল রিপিটস, অ্যাজ আ রেজাল্ট ডেথ। আই থিঙ্ক ইটস প্রিটি ক্লিয়ার ফর ইউ পিপল যে কেন এটাকে ভিসিয়াস সাইকেল বলা হচ্ছে। আমি তোমাদেরকে বলতে চাই এভাবে তোমরা এক্সামে না লিখে নিচে যেভাবে লেখা আছে ওইটাকে ফলো করে জাস্ট এভাবে লিখবা যে ব্লিডিং হলো, তারপর হচ্ছে কার্ডিয়াক পাম্প কমে গেল, কার্ডিয়াক পাম্প কমে গেলে তো বিপিও কমে গেল, বিপি কমে গেলে ব্লাড ফ্লো কমে যাবে, এই তিনটা একসাথে একটু মনে রাখা উচিত। তারপর ব্লাড ফ্লো কমে গেলে হার্ট উইক হয়ে যাবে, এই জিনিসটাই মনে রাখবা। এই জিনিসটা আবার রিপিট করবা একদম সেম, অর্থাৎ 1 2 3 4 5 5টা জিনিস আবার রিপিট হবে, দেন লাস্টে নতুন করে লিখতে হবে ডেথ, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। পজিটিভ ফিডব্যাক এখন বেনিফিশিয়াল হতে পারে, পরীক্ষার জন্য এটাও আসতে পারে ইম্পর্টেন্ট, যে বেনিফিশিয়াল কীভাবে। বেনিফিশিয়াল হচ্ছে ব্লাড ক্লটিং বেনিফিশিয়াল, পার্চুরেশন অফ মেকানিজম। ওকে ফাইন, তাহলে দেখো যে সাম মানে ক্লটিং ফ্যাক্টর যদি রাপচার্ড হয় তখন ইমিডিয়েটলি কিছু ফ্যাক্টরস কাজ করে এবং ফার্দার কাজ করে, ঠিক আছে? এই প্রসেসটা কন্টিনিউ হতে থাকে ক্লট পর্যন্ত। সো এই প্রসেসটা যদি নেগেটিভ ফিডব্যাক এখানে কাজ করতো তাহলে কিন্তু দেখা যেত বেশি বেশি ক্লট হচ্ছে না, এখন ব্লিডিং আবার শুরু করে, এখন ব্লিডিং হলে তো খারাপ, তাই না? সো এই জিনিসটা ব্লাড ক্লটিং, এটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের মুখস্থ রাখতে হবে। পয়েন্ট, পার্চুরেশন মেকানিজম, যখন স্ট্রং ইউটেরাইন কন্ট্রাকশন হয়, বেবিজ হেড এরকম নিচের দিকে চলে আসে, তখন এই সার্ভিক্সটাকে, এই ভ্যাজাইনার এই সার্ভিক্সটাকে পুশ করতে থাকে বেবির হেড ফার্দার। এখন কথা হচ্ছে স্ট্রেচিং সার্ভিক্স, এই সার্ভিক্সটাও স্ট্রেচ হয়, যে না এটা একটু স্ট্রেচ হয়, এটা যাতে বেবিটা ডাউনার্স অ্যাকচুয়ালি আসতে পারে। সো সিগন্যাল ব্যাক টু দ্য ইউটেরাস থ্রু দ্য ইউটেরাইন মাসল, এই যে বারবার সিগন্যাল যাচ্ছে তখন ফার্দার স্ট্রেচ হয়, মোর পাওয়ারফুল কন্ট্রাকশন হয়, এরকম ফার্দার স্ট্রেচ হবে, যার কারণে এই জন্যই বেবিটা ল্যান্ড করে পাওয়ারফুল। তো এটা বারবার করছে, দেখলাই তো রিপিট হচ্ছে এই সাইকেলটা, এই সাইকেলটা তুমি দরকার হলে আরেকবার রিপিট লিখে দিতে পারো যে না এটা ফার্দার রিপিট হবে, হ্যাঁ এভাবে একটু লিখতে পারো। সো আমাদের পয়েন্টগুলো কী কী, যে ফার্স্ট একটা ইউটেরাইন কন্ট্রাকশন দিবে, তখনই তুই যে লেবার পেইন উঠে, তখন বেবিজ হেডটা পুশ করবে সার্ভিক্সকে, দেন সার্ভিক্সটা স্ট্রেচ হবে, তো এই যে সিগন্যাল ব্যাক টু দ্য ইউটেরাস, আবার ইউটেরাসে সিগন্যাল যাবে, এই তিনটা কথাই রিপিট হবে, আবার ইউটেরাসে সিগন্যাল যাবে, তখন ইউটেরাস মাসল করবে কন্ট্রাক্ট, দেন আবার সার্ভিক্স আরও মানে বেশি বেশি বেবির হেডটা হচ্ছে পুশ করবে, দেন সার্ভিক্স অনেক বেশি স্ট্রেচ হবে, মোর পাওয়ারফুল কন্ট্রাকশন হবে ইউটেরাসে। আই হোপ তোমরা পারবা, না দেখে বলার একবার ট্রাই করো যে স্ট্রং ইউটেরাইন কন্ট্রাকশন, দেন বেবিজ হেড উইল পুশ দ্য সার্ভিক্স, দেন সার্ভিক্স হচ্ছে স্ট্রেচ করবে, দেন সিগন্যাল উইল অ্যাগেইন গো টু দ্য ইউটেরাস, অ্যান্ড অ্যাগেইন ইউটেরাস হচ্ছে কন্ট্রাকশন হবে, মোর পাওয়ারফুল কন্ট্রাকশন দেন এভার। সো এভাবে, ঠিক আছে, সিম্পল। তারপর হচ্ছে জেনারেশন অফ নার্ভ সাপ্লাই, জেনারেশন অফ নার্ভ সাপ্লাই হচ্ছে when nerve supply is stimulated to the stimulus, slight leakage of sodium plus, এই সোডিয়াম আয়ন এখান থেকে লিকেজ হবে, চ্যানেলস ইনটু দ্য ফাইবার থ্রু দ্য চ্যানেলস, মানে চ্যানেল দিয়ে লিকেজ হয়ে এখানে আসবে। চেঞ্জ ইন মেমব্রেন পটেনশিয়াল, অবশ্যই পটেনশিয়াল চেঞ্জ হবে, একটা প্লাস মাইনাসের তারতম্য হবে, ডিফারেন্স। দিস চেঞ্জ কজেস ওপেনিং। সো দেখো এখান থেকে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে
নার্ভ ইম্পালস অত ইম্পর্টেন্ট না, জাস্ট দেখবা যে সোডিয়াম চ্যানেল থেকে আরও বেশি বেশি পাম্প করে, যার কারণে মেমব্রেন পটেনশিয়াল চেঞ্জ হয়, দিস চেঞ্জ কজ ওপেনিং। এভাবে আরও চ্যানেল, মানে একবার সোডিয়াম আসা শুরু করলে চ্যানেল বারবার ওপেন হবে, মানে এরকম, ঠিক আছে। সোডিয়াম প্লাস, এই হচ্ছে কথা। আচ্ছা, আমি মানে বলিনি, আমি জাস্ট এগুলা নোটিস করতেছি, জাস্ট ইউ, ওকে, কারণ পড়া অনেক। আচ্ছা, এই জিনিসটা ভিসিয়াস সাইকেল, এই জিনিসটা একটু বলতেই হয় যে যখন তুমি বলবা যে পজিটিভ ফিডব্যাক একটা ভিসিয়াস সাইকেল, এটা যখন তুমি বলতেছো তখন তুমি কি বললো আমি তোমাদেরকে বলে দিছি যে এটা ভিসিয়াস সাইকেল কেন, তুমি এটা ব্লিডিংয়ের ব্যাপারটা বলবা, যে হ্যাঁ অনেক ব্লিডিং হইলো, হার্ট পাম্প কমে গেল, ব্লাড ফ্লো কমে গেল, বিপি কমে গেল, দেন হার্ট উইক হয়ে গেল, সো ফার্দার এটা হবে, পাম্প করতে পারবে না হার্ট ব্লাড, সো ফার্দার উইক হবে, এটা পজিটিভ ভিসিয়াস সাইকেলের। আচ্ছা, এখন এই ফিগারটা তোমার দিতে হবে, এটা অনেকেই দাও না, অনেকেই পাত্তাই দাও না, তো তাদের জন্য বলতেছি, এখানে তোমার কি দিবা বলো তো, এখানে দিবা পাম্পিং, এ দেখো, সরি, এখানে দেখো পাম্পিং এফেক্টিভনেস অফ হার্ট, মানে হার্ট কতটুকু পাম্প করতে পারতেছে, এটা হচ্ছে টাইম অবভিয়াসলি ইন আওয়ার। সো তুমি একটা জিনিস খেয়াল করো, যখন 5 লিটার ব্লাড হার্ট পাম্প করতো, মানে 0th টাইমে, তারপর হ্যাঁ পাম্প করতেছে সুন্দর, তারপর দেখো পাম্পিংটা ধপাস করে 2-তে নেমে আসছে, কেন, কারণ এখানে 3 লিটার ব্লিডিং হয়েছে, 3 লিটার ব্লিডিং হয়েছে, ক্লিয়ার, 3 লিটার ব্লিডিং হয়েছে। আচ্ছা, 3 লিটার ব্লিডিং হলে থাকে 2 লিটার, এই যে 2 লিটার, 5 লিটার থেকে ডিরেক্ট 2 লিটার, এখন 2 লিটার থেকে আরও কমতে থাকবে, কেন কমতে থাকবে, কারণ এখানে দেখো ব্লিড 1 লিটার, এই যে এই টাইমটাতে কিন্তু যখন 3-এ আসছে ব্লিড 1 লিটার, রিটার্ন টু নর্মাল। আচ্ছা, এইটা বললো এটা নর্মাল কেস হতে পারে, হ্যাঁ রিটার্ন টু নর্মাল, কিন্তু এখানে না বেশি কমে গেছে, যে নর্মাল কেসটা এটা ডিরেক্ট আরও সময়ের সাথে সাথে এটা ডেথে চলে যাবে, তোমার পজিটিভ সাইকেলের জন্য এটাই ইম্পর্টেন্ট, বুঝছো, যে হ্যাঁ একটা কনস্ট্যান্ট চলতেছিল, কিন্তু যেই ব্লিডিং করবে সামনে আরও ব্লিডিং হতে হতে একদম এই যে একদম ডেথে চলে আসবে। ডেথ কেন, এখানে তুমিই দেখো ওয়াই এক্স ইজ 0, সো ব্লাড পাম্পিং যদি 0 হয় তাহলে তো ডেথই নাই, তাই না। আচ্ছা, এখানে একটা কথা বলা হচ্ছে, ইফ পারসন সাডেনলি ব্লিড 2 লিটার্স অ্যামাউন্ট ডিক্রিজ হবে, সে এটা বলবা। আচ্ছা, ডিফারেন্স আসে না, বাট আমি তোমাদেরকে শিখাইছি, এক্সাম্পল শিখেছি, তোমরা এটা পারবা, তোমাদেরকে আমি বললাম, ডেমো দিলাম, তোমরা পারবা, ঠিক আছে। ভিসিয়াস সাইকেল কেন, সেটা কিন্তু ব্লিডিংয়ের এক্সাম্পলটা, আর এমনিতে এক্সাম্পল কি ব্লাড ক্লটিং, যেটা পজিটিভ, এবং চাইল্ড বার্থও পজিটিভ, জেনারেশন অফ নার্ভ ইম্পালস সেটাও পজিটিভ। আচ্ছা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ভাইভা, হোয়াট ইজ ইন্টারনাল এনভায়রনমেন্ট অ্যাজ ওয়েল, ডিউতে আসে কিন্তু ডিউ 11-তে আসছে। যাই হোক, ইন্টারনাল এনভায়রনমেন্ট হচ্ছে 1/3 of the total body weight, extracellular fluid মানে হচ্ছে 20%, 1/3, all the cells in our body lies in this fluid and from this take up oxygen, nutrients into discharge metabolic waste products. This is why extracellular fluid is called internal environment or internal sea. তার বুঝতেছো, মানে সেল বাইরে এই ফ্লুইডগুলোকে বলা হচ্ছে ইসিএফ, ইন্টারেস্টিং তাই না, এই 20%টা কত ইম্পর্টেন্ট, এটা ইন্টারনাল এনভায়রনমেন্ট বলা হচ্ছে এটাকে, কারণ এটার ভিতরের ফ্লুইডগুলো হচ্ছে 40%, ঠিক আছে। তাহলে 1/3 অফ দ্য বডিতে দাগায় ফেলো, এটা একটা ইম্পর্টেন্ট ডেফিনেশন, যে 1/3 অফ দ্য বডি, সরি, 1/3 of our total body weight, extracellular fluid ECF, all the cells in our body lies in this fluid, নাকি, সো এখান থেকে অক্সিজেন নিচ্ছে, নিউট্রিয়েন্ট নিচ্ছে, টেক আপ, দেন ডিসচার্জ ইন দ্য মেটাবলিক ওয়েস্ট, আবার এখানে মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট এক্সক্রিয়েশন হচ্ছে, সেই জন্য এটাকে বলা হয় এক্সট্রাসেলুলার ফ্লুইডকে বলা হয় ইন্টারনাল এনভায়রনমেন্ট অথবা ইন্টারনাল সি অফ বডি, ওকে ফাইন। দেন এখানে আর কিছু দরকার নাই, এটা একটু দেখতে পারো, কন্ট্রোল সিস্টেম অফ আওয়ার বডি, এটা জাস্ট জেনে রাখবা, যে কন্ট্রোল সিস্টেম বলতে ইন্ডিকেট দ্য জেনেটিক কন্ট্রোল সিস্টেম, এগুলো সবই জানা জিনিস, এগুলো আসলে বলার কিছু নাই। হোয়াট ইজ অ্যাডাপটিভ কন্ট্রোল লাগে না, বাট আমাদের সেল অ্যান্ড ইটস ফাংশন ইম্পর্টেন্ট, এখান থেকে আসলে জিনিসটা ইম্পর্টেন্ট। দেখো ডিউতে কিন্তু বহুবার আসছে, আসার পরিমাণ দেখো 5 সালের পর কিন্তু 17 সাল আসছে, পুরো 19-18, মানে আসতেই আছে সোজা কথা, সো এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর দেখো সেল কি, সেল ইজ দ্য বেসিক স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ অর অল লিভিং অর্গানিজমস, ঠিক আছে। সো ইটস লিভিং, পার্মানেন্ট, মেটাবলিক্যালি অ্যাক্টিভ সাইটোপ্লাজমিক স্ট্রাকচার। সো সেল খেয়াল করো, সেল
প্লাজমা মেমব্রেন, প্রোটোপ্লাজম। সো প্রোটোপ্লাজম আবার 2 টাইপস। খেয়াল করো, এটা সেল হলে তো তোমার এখানে আশেপাশে এখানে কিন্তু প্লাজমা মেমব্রেন। তো এইটা হচ্ছে প্রোটোপ্লাজম, ঠিক আছে? মানে উপরে র্যাপিং একটা, তুমি যদি একটা পলিথিন দিয়ে একটা জিনিসকে মোড়ায় দাও, ওই পলিথিনটা উইল বি অ্যাক্ট অ্যাজ প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের মাঝে এই যে সাইটোপ্লাজম, যেখানে অর্গানেলসগুলোকে হোল্ড করে, আর নিউক্লিয়াসটা হচ্ছে সাইটোপ্লাজমের বাইরে সেন্টারে থাকে। সো এখন সাইটোপ্লাজমে অর্গানেলস আছে, ইনক্লুশনস আছে কিছু জিনিস যেগুলো সাইটোপ্লাজমে ফ্লোট করে, অ্যান্ড সাইটোসল ইজ দ্য অ্যাবসলিউট ফ্লুইড পোর্শন, নাকি? ওকে, সেখান থেকে কিছু বলার আমি দেখতেছি না, টু বি অনেস্ট। একটা জিনিস লাগবে যে কোনটা নন মেমব্রেনাস কোনটা মেমব্রেনাস, এটার জন্য আমরা তো ছন্দ পড়তাম, মনে আছে? প্রোটিওজোমই সেরা মামা। সো এখন আমরা একটু দেখি প্রোটিওজোম, তার মানে প্রোটিওজোম আছে, এই যে প্রোটিওজোম নন মেমব্রেনাসের, এটা ছন্দ ই দিয়ে ইন্টারমিডিয়েট, সেরা, সেরা দিয়ে সেন্ট্রিওল, মামা, মা দিয়ে মাইক্রোটিউবলস, মা দিয়ে মাইক্রোফিলামেন্ট, সেরা, এই রা দিয়ে রাইবোজোম। আই হোপ ইটস অ্যাবসলিউটলি ক্লিয়ার। সাইটোস্কেলেটন তিনটাই আসে, আর রাইবোজোম, প্রোটিওজোম, সেন্ট্রিওল। ওকে, ফাইন। স্ট্রাকচার অফ সেল মেমব্রেন ইন শর্ট যদি একটু বলতে হয়, যে এভরি আউটার সারফেস অফ দ্য সেল এনক্লোজড বাই অ্যান এক্সট্রিমলি থিন delicate limiting membrane which separates cytoplasm from its external environment is called plasma membrane or plasma lemma. Plasma membrane definition কি তাহলে? সাইটোপ্লাজমটা ইটস ডেলিকেট লিমিটিং মেমব্রেন দ্যাট সেপারেটস সাইটোপ্লাজম ফ্রম ইটস, মানে সাইটোপ্লাজমটার সাথে এক্সটার্নাল এনভায়রনমেন্টের মাঝখানে যেই দাগটা, এই লাইনিং, এই ইয়াটা পাতলা যে থিন ডেলিকেট লিমিটিং মেমব্রেন, সেটাই তো হচ্ছে প্লাজমা লেমা। সো এখন এটা দেখো, এগুলো বাচ্চাদের পড়া, এগুলো আমার মনে হয় না বেশি টাইম লাগবে। লিপিড বাইলেয়ার, একটা জিনিস লাগবে যে মেমব্রেন লিপিড, সেটা হচ্ছে ফসফোলিপিডের দ্বারা তৈরি বলতে হবে, অ্যান্ড পোলার অ্যান্ড হাইড্রোফিলিক, অ্যান্ড দিস ইজ হেড, আদার এন্ড হচ্ছে টেল। আর কোনটা ইয়া তোমাদের এটা পারতে হবে, এই হেডটা হচ্ছে হাইড্রোফিলিক, এই টেলগুলো হচ্ছে হাইড্রোফোবিক, এখানে মনে হয় লেখা আছে। আচ্ছা, মেমব্রেন প্রোটিন হচ্ছে, দেখো ইন্ডিকাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, এগুলো পারবা, জাস্ট জেনে রাখার বিষয়। আর গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড, গ্লাইকোক্যালিক্স, এগুলো লাগবে, দেখে নিবা সোজা ফিগারগুলো তো ইম্পর্টেন্ট না। আচ্ছা, এটা দেখতে পারো যে প্রোটিন 55%, 42, 3, মানে এটা কোথায়? সেল মেমব্রেনে অবভিয়াসলি প্রোটিন বেশি থাকবে নাকি? 3 ধরনের প্রোটিন আছে, এরপর লিপিড 42%, এরপর কার্বোহাইড্রেট একদমই কম 3%, আর এই যে এগুলো আর কি, এগুলো মানে গ্লাইকোক্যালিক্স। আচ্ছা, সেল মেমব্রেনের ফাংশন তোমরা পারবা, সাইজ শেপ মেনটেন করে, ট্রান্সপোর্ট অফ সাবস্টেন্স, তাই না, অ্যাবজর্পশন অফ নিউট্রিয়েন্ট, সিক্রেশন অফ ওয়েস্ট প্রোডাক্টস, প্রোডাকশন অফ সেল, মেনটেন সেলুলার ইন্ডিভিজুয়ালিটি, প্লেস কি রোল ইন ইন্টারসেলুলার কানেকশন অফ গ্লাইকোক্যালিক্স, সেল অ্যাডহেশন, এটা তো ইম্পর্টেন্ট, সেলগুলোকে কানেক্ট করতেও কিন্তু হেল্প করছে। গ্লাইকোক্যালিক্স কিন্তু সেল রিসেপ্টর হিসেবে কাজ করে, যে এই যে সাইট অফ রিসেপ্টর, গ্লাইকোক্যালিক্স আছে বলে সেল বোঝা যাওয়া, সেটা সেল মেমব্রেন আছে এখানে। মেমব্রেন প্রোটিনগুলো তো ওই যে পাম্পস ফর অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, ওই যে চ্যানেল হিসেবে কাজ করে, তাই না, এই যে চ্যানেল, রিসেপ্টর, এনজাইম। সিলেক্টিভ পারমেবিলিটি অবশ্যই সবাইকে ঢুকতে দেয় না, ইসিএফ আইসিএফ এর মধ্যে একটা মেনটেন করে, আর একটা অবভিয়াসলি রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল মেনটেন করে, এটা আমরা শিখবো একটু পর, রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। রাইট ডাউন দ্য ফাংশনস অফ সেল মেমব্রেন প্রোটিন। প্রোটিন, আচ্ছা প্রোটিনগুলো চলে আসছে, তাহলে তো ওই যে চ্যানেল, একই কথা বারবার। পেরিফেরালটা কি হিসেবে? অ্যাক্টিভ এনজাইম, তাহলে এটা মনে রাখো, পেরিফেরালের একটাই ফাংশন, আর এমনিতে ইন্টিগ্রালের অনেক ফাংশন, এটা বড় আছে, অ্যাডিশন মলিকিউল, 2 নাম্বার 3 নাম্বার, এগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো হচ্ছে স্ট্রাকচারাল চ্যানেল হিসেবে কাজ করে, ক্যারিয়ার প্রোটিন হিসেবে কাজ করে, এনজাইম হিসেবে কাজ করে, রেসেপ্টর হিসেবে কাজ করে, ঘুরে ফিরে একই কথা। একটু আগে যেটা কমা দিয়ে দিয়ে সব বলতেছিল, এখানে সব পয়েন্ট করে বলতেছে। সেল মেমব্রেন কার্বোহাইড্রেটটা তো আমি বললাম, ওই যে রিকগনিশন হিসেবে কাজ করে, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেল মেমব্রেন মানে গ্লাইকোক্যালিক্সের, আর রেসেপ্টর, সবারই রেসেপ্টর আছে, সেল অ্যাডিশন, এটা সবাই হচ্ছে কানেক্ট করতে হেল্প করে। আর ইমিউন রিয়াকশনটা নতুন, এটা পড়তে হবে, ইমিউনটা।
আচ্ছা, আহামরি কিছু না এখানে। এটা করতে পারো চাইলে যে water soluble substance transported across the cell membrane. So what are the transportation? Simple, facilitated, active. এই ট্রান্সপোর্টেশন তোমাদের একটু পরেই সামনে আসতেছে। সিম্পল, ডিফিউশন, ফ্যাসিলিটেড ডিফিউশন, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আই হোপ তোমরা পারবা। সিম্পল তো সিম্পল, ফ্যাসিলিটেড একটা আছে যারা মানে চিপা চাপা দিয়ে ডিফিউশন করে ফেলে, আর একটা হচ্ছে অ্যাক্টিভ। অ্যাক্টিভটা খুবই ইম্পর্টেন্ট, এনার্জি লাগে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যাজ ওয়েল ইম্পর্টেন্ট ফর এক্সাম। বলতে হবে যে অ্যানাস্টোমোসিস কানেক্টিং নেটওয়ার্ক অফ ইন্টারকমিউনিকেটিং চ্যানেলস and sacs formed by the continuous membrane which encloses the space is called cisterna. The membrane system is called endoplasmic reticulum. তো এটা আসলে সিম্পল, আমি বলবো না এটা কঠিন কিছু। অ্যানাস্টোমোসিস নেটওয়ার্ক অফ ইন্টারকমিউনিকেটিং চ্যানেলস, এগুলোকে চ্যানেলস বলতেছে একটা। sacs formed by the continuous membrane encloses a space, এই যে একটা স্পেস, আর এই যে একটা কন্টিনিউয়াস মেমব্রেন, ঠিক আছে? এই যে পুরো স্ট্রাকচারটাকে বলা হয় সিস্টার্ন। টাইপসগুলো দেখো, দেখো তো, রাফের কি হচ্ছে প্যারালাল স্ট্যাকস প্যাটার্ন থাকে, এগুলো স্ট্রাকচার বলা যায়, এটা পড়বা। আর হচ্ছে এই যে এই জিনিসটা ইম্পর্টেন্ট যে প্যানক্রিয়া কোথায় পাওয়া যায়, লোকেশন, প্যানক্রিয়াটিক অ্যাসেনার গ্ল্যান্স ফাইব্রো প্লাজমা সেলস লাগবে, এটা পিএফপি দিয়ে মনে রাখা যায় নাকি? প্লাজমা সেল, প্যানক্রিয়াটিক অ্যাসেনার সেল, ফাইব্রোব্লাস্ট। ফাংশন প্রোটিন সিনথেসিস, এটা সবাই জানে। প্রোটিন সিনথেসিস, ফসফোলিপিড, মাল্টিচেইন প্রোটিন, পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন অফ পলিপেপটাইডস। দিন শেষে সব প্রোটিনকে ঘিরেই নাকি? একটা তো প্রোটিন সিনথেসিস, আর একটা হচ্ছে মেইন মাল্টিচেইন প্রোটিনস, আরেকটা হচ্ছে পলিপেপটাইড। পলিপেপটাইড ফর্ম হওয়ার পর যে পোস্ট ট্রান্সলেশন মডিফিকেশনটা করে সেটা করা হয়। আচ্ছা, তারপর দেখো স্মুথে কি পাবা? স্মুথ দেখো তোমাদের এই যে অ্যাড্রেনাল কর্টেক্সে পাওয়া যায় লিভার সেলের। আর এটাও সিনথেসিস অফ ফসফোলিপিড, সিনথেসিস অফ স্টেরয়েড, participates in cholesterol metabolism, insight of detoxification process like coagulation, oxidation, hydrolysis, conjugation, in the role of skeletal and cardiac muscle contraction, contains enzymes for glycogenolysis, participates বাবারে কতগুলো ফাংশন। এই তো দেখি ওখানে শুধু প্রোটিন দিয়ে করা যায়, এখানে তো আমার মুখস্থ করতে হবে, আলাদা করে মুখস্থ করবা। ফসফোলিপিড কমন, স্টেরয়েড পড়তে হবে, কোলেস্টেরল, স্টেরয়েড এগুলো তো একই, মানে সব ফ্যাট। এরা কোলেস্টেরল স্টেরয়েড একসাথে পড়বা, কারণ এরা হচ্ছে একই টাইপের লিপিড। আর ডিটক্সিফিকেশন মানে হচ্ছে কোয়াগুলেশন করে, অক্সিডেশন, হাইড্রোলাইসিস, কনজুগেশন। আর স্কেলেটাল কার্ডিয়াক মাসেল কন্ট্রাকশন, গ্লাইকোজেনোলাইসিস, আর হচ্ছে সিক্রেশন অফ ক্লোরিন গ্যাস, ক্লোরিন ক্লোরাইড আয়ন, গ্যাস্ট্রিক অক্সিন্টিক সেল। ঠিক আছে? মাইটোকন্ড্রিয়া ঢাকা ইউনিভার্সিটির জন্য অত ইম্পর্টেন্ট না, দেখে রাখবা। আর কত দূর আছে? এগুলো কি বলবো, এগুলো ইম্পর্টেন্ট, আমার আর কিছু বলার নাই। তোমরা চাইলে আমার সাথে টার্মের কোশ্চেন দেখতে পারো যে কি বলতেছেন আপনি, তাহলে দেখো। এখানে এই যে হোমোস্টেসিস আছে, এই যে সেল মেমব্রেন কিন্তু চলে আসছে, সেল মেমব্রেনের প্রোটিন, তারপর ট্রান্সপোর্টেশন শুরু হয়েছে। বাট দেখো এই দুটা কোশ্চেন কিন্তু তোমরা এখন পারা উচিত, বুঝছো? আর 51 ব্যাচে দেখবা এই যে দেখো এখানেও হোমোস্টেসিস আসে পরপর, আর এখানে তারপর অ্যাকশন পটেনশিয়াল, এখানে আর কিছু আসে নাই। ওকে, তোমরা ওদেরকে যদি আর একটু কোশ্চেন দেখাইতে পারতাম ভালো হইতো, বাট এখন আর পারতেছি না। সো আমরা পড়তে থাকি, আসলে এগুলা পড়তে বেশি সময় লাগবে না, বিকজ এগুলো তো আগের পড়া, তাই না? কই ছিলাম? ওকে, মাইটোকন্ড্রিয়াতে ছিলাম, ভালো কথা।
Mitochondria special spherical filamentous membrane bound organelle which tend to accumulate parts in, এটা ইম্পর্টেন্ট, ইউটিলাইজেশন অফ এনার্জি, পাওয়ার হাউস বলা হয়, এগুলো জানলেই হবে। স্ফেরিক্যাল ফিলামেন্টাস, ঠিক আছে। তো এটা এমনি লিখলাম, লেখা এদিকে তাকাবা। এবং মেমব্রেন বাউন্ড মানে এটা হচ্ছে মেমব্রেন বাউন্ড অর্গানেল, অর্থাৎ ইটস ডাবল লেয়ার, ঠিক আছে। তো দে আর অ্যাবসেন্ট ইন আরবিসি, এগুলো হচ্ছে এমসিকিউর জন্য, আর কি বলবো, এমসিকিউর জন্য সবই পড়তে হবে। আচ্ছা, সবই পড়তে হবে এমসিকিউর জন্য, এটা আমি কি বলবো আর। টোটাল নাম্বার পার্সেল ভ্যারিস লেস দেন 100 আপ 1000 ডিপেন্ডিং। আচ্ছা, স্ট্রাকচার আসি। ইনার মেমব্রেন আছে, আউটার মেমব্রেন আছে, দুইটা মেমব্রেন, এটা ডাবল টু, এটা খুব ইম্পর্টেন্ট। ফসফোলিপিড বাইলেয়ার এখানে পাবা। আর হাইলি ফোল্ডেড যে ইনার মেমব্রেনগুলো থাকে আপ টু দ্য ম্যাট্রিক্স কমপ্লিট পার্টিশনস, মানে দ্য ইনার ফোল্ডিংস আর হাইলি ফোল্ডেড ইন দ্য ম্যাট্রিক্স অফ দ্য মাইটোকন্ড্রিয়া, যেগুলো হচ্ছে ক্রিস্টি। আর এখানে আবার ইন্টার মেমব্রেন স্পেসে এগুলো একটু দেখবা, ইন্টার মেমব্রেন স্পেস আছে আর ইন্টারসিস্টারি ম্যাট্রিক্স আছে। এখন রেপ্লিকেশন, আচ্ছা একটা জিনিস বাদ দিল, ওরা অক্সিজম বলেনি, তাই না? in the inner foldings the small rounded bodies are budded, তো সেটা একটু বলবা। এখানে একটু দেখবা যে ফাংশন কি কি করে, রেসপিরেটরি চেইন, ইলেকট্রন ট্রান্সপোর্ট, অক্সিডেশন, ফসফোরাইলেশন, টিসিএ সাইকেল। টিসিএ সাইকেল অক্সিজেন, এটা এগুলো একটু বলা যাবে না ফাংশন। একটা তো আমরা বলতেছি এটিপি প্রোডাকশন, এটা তো সবাই পারতেছো, সাথে আরও কিছু বলতে হবে। টিসিএ সাইকেল মানে মাইটোকন্ড্রিয়াতে এনজাইম থাকে, মাইটোকন্ড্রিয়া এনজাইম কয়টা থাকে? 100, ওভার 100 এনজাইম থাকে। তারা কিন্তু রেসপিরেটরি চেইন, ইলেকট্রন ট্রান্সপোর্টে পার্ট নিচ্ছে, অক্সিডেটিভ ফসফোরাইলেশনে পার্ট নিচ্ছে, এটা মানে কিন্তু ইটিএস। আর এটা হচ্ছে টিসিএ সাইকেল, ট্রাই কার্বক্সিলিক সাইকেল, এই তিনটা সাইকেলের নাম কিন্তু লাগবে। আরেকটা হচ্ছে বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড, এটাও মুখস্থ করতে হবে, সুন্দর করে মুখস্থ করে ফেলবা। হোয়াট ইজ নিউক্লিয়াস? নিউক্লিয়াস হচ্ছে কন্ট্রোল সেন্টার অফ সেল, ইট ইজ দ্য কন্ট্রোল সেন্টার অফ সেল। নিউক্লিয়াস একদমই ইম্পর্টেন্ট না, কোথায় আসছে দেখো, এটা এইচএসসিতেও ইম্পর্টেন্ট না, এখানেও ইম্পর্টেন্ট না। আসলে নিউক্লিয়াস পাত্তা পাচ্ছে না, নিউক্লিয়াস পাত্তা পাচ্ছে রিয়েল লাইফে, মানে সেলের নিউক্লিয়াসই বস। আচ্ছা, রাইবোজোম দেখো ডিউ 7 সালে আসছে, বাট দেখো রাখো যে রাইবোজোম ইন দ্য ইউক্যারিওটস, রাইবোজোম প্রেজেন্ট ইন দ্য ইউক্যারিওটস অ্যান্ড অলসো প্রোক্যারিওটস। এটা হচ্ছে নন মেমব্রেনাস অর্গানেল ইনভলভ ইন দ্য প্রোটিন সিনথেসিস, শেষ, আর তো কিছু লাগবে না। কি দিয়ে তৈরি? আরএনএ দিয়ে তৈরি আর প্রোটিনস দিয়ে তৈরি, সিম্পল। লোকেশন দেখো মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, সাইটোসল, ফ্রি রাইবোজোম আছে, অ্যাটাচড রাইবোজোম আছে, কোথায় আছে এগুলো জানো। গলগি অ্যাপারেটাস দেখো ডিউ 15 সালে আসছে। সো দিজ আর দ্য থিংস কল্ড intracytoplasmic vesicles involved in intracellular secretions of modifications of protein। তো এরাও কিন্তু মডিফিকেশনস অফ প্রোটিন। আর গলগি বডির একটা বেস্ট পার্ট হচ্ছে সে সিক্রেশনের জন্য খুবই ফেমাস, এটা তোমরা না জানলে মানে জানতে হবে, এটা এইচএসসিতেই জানা উচিত। যত সিক্রেশনের কোশ্চেন আসবে অ্যান্সার এক বাক্যে গলগি। এবং এটা হচ্ছে ইন্ট্রাসাইটোপ্লাজমিক ভেসিকলস, মানে এখানেও ভেসিকলস আছে, ইন্ট্রাসাইটোপ্লাজমিক মানে সাইটোপ্লাজমের ভেতরে। ওকে ফাইন। স্ট্রাকচার দেখো, এটা আবারও সেই সিস্টার্নি আছে, হ্যাঁ স্ট্যাক্ট কথাটা বলতে হবে সিস্টার্নি ডেফিনেশনের সময়। আর হচ্ছে সিস্টার্নি হচ্ছে নট কন্টিনিউয়াস, এগুলো কিন্তু ছাড়া ছাড়া, এগুলো কিন্তু ছাড়া ছাড়া দেখা যায়, কিন্তু তোমার ইয়ারে কিন্তু ছাড়া ছাড়া ছিল না, দে ওয়ার কন্টিনিউয়াস। আর একটা কথা সেটা হচ্ছে সিস ফেজ, ট্রান্সফেজ। সিস ফেজ হচ্ছে নিউক্লিয়াসের দিকে, আর ট্রান্সফেজ হচ্ছে একদম পেরিফেরি অঞ্চলে চলে আসছে। তো এই হচ্ছে কথা, এটা হচ্ছে নিউক্লিয়াসের দিকে, এটা হচ্ছে পেরিফেরি। ফিগার মনে করি না দরকার আছে। ফাংশনস লাগবে, এটা তো বলতেছিলাম আমি, ফাংশনস লাগবে। ফাংশনস হচ্ছে ফর্মেশন অফ গ্লাইকোপ্রোটিন। দেখো গ্লাইকো দিয়েই তো মনে রাখা যায়, গলগি থেকে গ্লাইকোপ্রোটিন, অ্যাক্রোজোমাল ক্যাপ, এই যে ক্রোমোজোমের এই অ্যাক্রোজোমাল ক্যাপটা, এটা বানাইতে হেল্প করে অফ স্পার্মাটোজোন বা স্পার্ম। স্টোরেজ অফ সিক্রেটরি প্রোডাক্টস, অবশ্যই সিক্রেটরি বললেই বলছিলাম আনসার গলগি বডি। সিক্রেটরি প্রোডাক্টস রিলিজ করতে হেল্প করে, রিলিজের পর স্টোরেজ, দেন লাইসোজোমাল এনজাইমগুলোকে এই যে লাইসোজোম প্যাকেজিং করতে হেল্প করে। আর হচ্ছে সিনথেসাইজড রাইবোজোম সিনথেসাইজ করতে হেল্প করে, এটা ইম্পর্টেন্ট। লাইসোজোম অ্যাটলিস্ট এটা দরকার, প্যাকড আপ এটা দরকার। আর রিলিজ তো হলোই, না পারার তো কিছু নাই, শেষ।
এখান থেকে আমি বড়জোর যেটা করতে পারি তোমাদেরকে দাগিয়ে দিতে পারি, গ্লাইকোপ্রোটিন, acrosomal cap of sperm, storage of secretory substance, আর enzymes modified and packaged lysosome, packed up হয়, আর হচ্ছে রাইবোজোম সিনথেসিস করে, এগুলো দাগাই দিলাম না, আর কিছু দরকার নেই। আর লাইসোজোম কি? These are the membrane bound organelles formed by Golgi apparatus contain hydrolyting, এই যে ইম্পর্টেন্ট, যে হাইড্রোলাইটিং এনজাইম বা ডাইজেস্টিভ এনজাইম, হাইড্রোলাইটিং ডাইজেস্টিভ এনজাইম, এদেরকে বলা হয় অ্যাসিড হাইড্রোলেজ। তো এই তিনটা কথা লাগবে আমি যা লিখছি। এনজাইমগুলোর নাম অ্যাসিড হাইড্রোলেজ, এটা হচ্ছে হাইড্রোলাইটিং এনজাইম, হাইড্রোলাইটিং এনজাইমস। মেইন ফাংশনস, ঠিক আছে, এটা তো সোজা জিনিস। দেখো কি কি এনজাইম পাওয়া যায়, এই জিনিসটা তো আসলে আসতে পারে পরীক্ষা বা এমসিকিউতে আসতে পারে, রিটার্ন আসবে না। অ্যাসিড ফসফেটেজ, রাইবোনিউক্লিয়াস, ডিঅক্সিরাইবোনিউক্লিয়াস, প্রোটিয়েজ, সালফেটেজ, লাইপেজ। আমি এইভাবে একটা রিডিং কখনোই পছন্দ করি না, কারণ যেটা দেখায় মানে মনে থাকবে না, আসলে পড়ে লাভ কি যদি জিনিসটা মনে না থাকে। সো একটু টাইম স্পেন্ড করো, হয়ে যাবে এমসিকিউ। টাইপস অফ লাইসোজোম, প্রাইমারি সেকেন্ডারি দরকার নেই আসলে, সেল থেকে এমনি কোশ্চেন আসার চান্স কম। বাট যে জিনিসটা তোমার লাগবে যে সেকেন্ডারি এরা কি করে, অটোফেগো লাইসোজোম করে, হেটেরোফেগো লাইসোজোম করে, ঠিক আছে। ফাংশন কি? ডাইজেস্টিভ অ্যাপারেটাস, ডাইজেস্ট ফরেন পার্টিকেল, এটা একটা ভালো, হেটেরোফ্যাগি, এটা ভালো, এটা সবসময় সেলের জন্য ভালো, কিন্তু এটা খুবই খারাপ। আচ্ছা, দে রিমুভ সাইটোপ্লাজমিক অর্গানেল, অটোফ্যাগি, নিজেদের অর্গানেলসে সরাই ফেলে, সেলুলার স্ক্যাভেঞ্জার বলা হয় এই জন্য, স্ক্যাভেঞ্জার মানে ঝাড়ুদার। আচ্ছা, সুইসাইডাল ব্যাক কেন বলা হয় বলো তো? নিজেকেই ডিস্ট্রয় করে ফেলে, সেল ইটসেলফ। আচ্ছা, সাবস্টেন্স এক্সেস, ড্রপলেস হরমোনস নো লঙ্গার, এই যে ব্রোকেন ডাউন হয়ে সব কিছু ডাইজেস্ট করে ফেলে, এটা একটু ডেঞ্জারাস, সেল ডেথ হবে। আচ্ছা, পারঅক্সিজম কি? পারঅক্সিজম হচ্ছে এনজাইমের জন্য ফেমাস। এই দেখো অক্সিডেজ এনজাইম, যার কাছে অক্সিডেজ এনজাইম থাকে দেখছো এক বাক্যে, আর কিন্তু ওর এই রিয়াকশনে ফেমাসও। এই যে বিষাক্ত পয়জনাস পারঅক্সাইডকে সে ব্রেকডাউন করতে পারে, এই জন্য তাকে থ্যাঙ্কস নাকি। অ্যান্ড ওয়ান থিং দ্যাট ইট হেল্পস টু ডিটক্সিফাই দ্য টক্সিক সাবস্টেন্স, এটা একটা ইম্পর্টেন্ট কথা। আর কি কি এনজাইম আছে? ফার্স্ট অফ অল ক্যাটালেজ, চোখ বন্ধ করে ক্যাটালেজ, এখানে যে রিয়াকশনটা হয় সেটা কিন্তু ক্যাটালেজের জন্যই হয়। ডিএল অ্যামাইনো অক্সিডেজ, ইউরেট অক্সিডেজ, ইউড্রো অক্সিডেজ, ঠিক আছে। তো এটা আসলে একবার পড়ছি আমি, মনে থাকবে না আমার, বাট তোমাদের কিন্তু একবার না অনেকবার পড়তে হবে। ক্যাটালেজ, ডিএল অ্যামাইনো অক্সিডেজেস, ইউরেট অক্সিডেজ অ্যান্ড ইউড্রো অক্সিডেজ, ইউড্রো অ্যাসিড অক্সিডেজ। ফাংশন কি? ফাংশন তোমরা এটা তো বললাম একটা, যে কি বললাম, ফাংশন একটা বললাম যে ইন্টারসেলুলার পারঅক্সাইড যেটা রয়েছে, হ্যাঁ, পারঅক্সাইড যেটা রয়েছে সেটাকে ব্রেকডাউন করে আর এটাকে ডিস্ট্রয় করে পয়জনাসটাকে, এবং পার্টিসিপেটস। একটা ইম্পর্টেন্ট কথা যে বিটা অক্সিডেশনে, কিন্তু বিটা অক্সিডেশন আমাদের মাইটোকন্ড্রিয়া ছিল, এরপর আমরা পারঅক্সাইড পাবো নাকি। আচ্ছা, মিসেলেনিয়াস দরকার নাই, নো নিড। এরকম আসতে পারে ফাংশন বলো, সো ফাংশন পারবা না, মাইটোকন্ড্রিয়ার ফাংশন, রাফের ফাংশন, রাইবোজোমের ফাংশনগুলো আমরা পড়েছি। সাইটোস্কেলেটন দরকার আছে কারণ ডিউতে আসছে। সো এটা কি করে? এটা হচ্ছে ইন্টার সেলুলার প্রোটিন, এটা হচ্ছে ইন্টার সেলুলার, খেয়াল করো বাচ্চা, ইন্টার সেলুলার প্রোটিন, ইন্টারসেলুলার প্রোটিন দ্যাট হেল্প ইন সেল শেপ, সাপোর্ট, মুভমেন্ট। তিন ধরনের আছে এবং তিন ধরনের কিন্তু নন মেমব্রেনাস। ফাংশন কি? প্রোভাইড সেল শেপ, সাপোর্ট, ফ্যাসিলিটেটস মুভমেন্ট, মুভমেন্টে হেল্প করে। আচ্ছা, এই ফাংশনগুলো দেখো, এগুলো ফাংশনগুলো একটু কনফিউজিং আছে। একটা জিনিস মনে রাখবা, যত সিস টাইপের ওয়ার্ড আছে, লাইক তোমার এখানে মাইক্রোফিলামেন্টে চলে আসবে এগুলো। লাইক দেখো অ্যান্ডোসাইটোসিস, এক্সোসাইটোসিস, ফেগোসাইটোসিস, ঠিক আছে, সব সিস টাইপের ওয়ার্ডগুলো কিন্তু এখানে আছে। এমনিতে নর্মালি সাপোর্ট দেয়, এটা পারবা। ট্রান্সপোর্ট, মেইন কাজগুলো মাইক্রোটিউবুলস করবে। ফিলামেন্টের সিস টাইপের কাজগুলো হবে, মুভিং, শিফটিং, এই কাজগুলো হবে। মুভমেন্ট অফ ফ্লাজেলা হবে। আর লিঙ্কিং, ইন্টারমিডিয়েট মানে কি দুইটার মাঝে ইন্টারমিডিয়েট, তো এটা তো লিঙ্ক করবেই।
তো এগুলো একটু পড়ে নিবা। এখানে সিলিয়া ফ্লাজেলা সেন্ট্রাল বানায়, এটা তো অনেক বেশি ইম্পর্টেন্ট। স্পিন্ডেল বানায়, এটাও দেখবা। এখান থেকে আর কিছু দরকার নাই। ডিএনএ চলে আসছে, ডিএনএ আরও লেস ইম্পর্টেন্ট। ইন্টারসেলুলার কানেকশন, এটা ইম্পর্টেন্ট, এটা এই আইটেমেই আছে। সো ইন্টারসেলুলার কানেকশন এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইন্টারসেলুলার কানেকশন হচ্ছে সেভারাল মেমব্রেন অ্যাসোসিয়েটেড স্ট্রাকচারস কন্ট্রিবিউট টু কোহেশন অ্যান্ড কমিউনিকেশন বিটুইন টু অ্যাডজেসেন্ট সেলস ইজ কল্ড ইন্টারসেলুলার কানেকশন অর জাংশন। দের আর প্রেজেন্ট ইন দ্য মোস্ট টিস্যুস। তাহলে একটু খেয়াল করবা, এই যে এরকম আর কি, সেভারাল মেমব্রেন অ্যাসোসিয়েটেড উইথ আ কোহেশন, মানে ওরা টাচে থাকে, কমিউনিকেশন থাকে দুইটা অ্যাডজেসেন্ট সেলের মাঝে। আশা করি তো পারবা, এই ডেফিনেশনটা লাগবে, ঠিক আছে? সো দেখো, বলছিলাম ইন্টারসেলুলার কানেকশনের কথা। এটা সিম্পল, যে অ্যাডজেসেন্ট সেলের মাঝখানে যে মেমব্রেন থাকবে, সো তারা কন্ট্রিবিউট করবে কোহেশন অ্যান্ড অ্যাডহেশনে, কমিউনিকেশনে। সেই মেমব্রেন অ্যাসোসিয়েটেড স্ট্রাকচার, এই কথাটা বলতে পারলেই হবে। টাইপে অক্লুডিং, impermeable junctions, adhesive, anchoring or adhering junctions, communicating junctions. এখন বিষয়টা খেয়াল করো, প্লিজ ফলো সাম একদম প্রিসাইজ কিছু থিংস। যে এটা টাইট জাংশন, এটার আরেকটা নাম জনুলা অক্লুডেন্স। তো তুমি যেখানে অক্লুডেন্স দেখছো সেটাকে তুমি টাইট বলবা। আর অ্যাডহেসিভের মধ্যে তিনটা আছে, জনুলা অ্যাডহারেন্স, ডেসমোজোম, আর হচ্ছে হেমিডেসমোজোম। কমিউনিকেটের মধ্যে হচ্ছে গ্যাপ জাংশন। তাহলে গ্যাপ জাংশনটা কমিউনিকেটিং, কারণ গ্যাপ যদি থাকে তাহলে তো কমিউনিকেট করতে পারবে। আর এগুলা কি জানো, টাইট, একদম টাইটলি হোল্ড করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে তো শেষ, সিম্পল, এখানে যা বলছি তাই, আর আমি কিছু দেখতেছি না বলার মতো। টাইট জাংশন, অক্লুডিং, ইম্পারমেবল জাংশন, এখানে কিছু পড়ার দরকার নেই। ভেতরে অ্যাডহেসিভ বা অ্যাঙ্করিং, মানে লেগে থাকে একসাথে, অ্যাডহারিং, সেটা জনুলা অ্যাডহারেন্স, ডেসমোজোম আর হেমিডেসমোজোম। সো জোনলা অ্যাডহারেন্স, ডেসমোজোম, হেমিডেসমোজোম, ক্লিয়ার? ওকে। আর কমিউনিকেটিং আছে মাত্র একটা, গ্যাপ জাংশন। গ্যাপ জাংশন নিয়ে ফার্দার যদি কোশ্চেন আসে, এখানে আসতে পারে কি কি আছে। আচ্ছা, সেলুলার কমিউনিকেশন দরকার নেই, কেমিক্যাল মেসেঞ্জার সিস্টেম দরকার নাই, এইজিংও দরকার নাই। মেমব্রেন ট্রান্সপোর্ট দরকার আছে। মেমব্রেন ট্রান্সপোর্ট থেকে তোমাদের আরেকটা আইটেম শুরু, তাই না? সো আজকে আমরা একটু রাখতে পারি, আজকের মতো আমাদের মেমব্রেন ট্রান্সপোর্টের আগ পর্যন্ত আমাদের ডান। তোমরা জাস্ট আরেকবার রিভিশন দিবা। সো বাই গাইস, এটা ছিল আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও। তোমাদের জন্য অনেক অনেক বেস্ট অফ লাক। ওকে, আল্লাহ হাফেজ।